ইডি মনে হচ্ছে এবার খুব মানে কি বলবো আটঘাট বেঁধেই নামছে। যত ডিলে হচ্ছে ক্রমাগত আরো বেশি খাদের কিনারায় চলে যাচ্ছে শাসক দল। রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিচ্ছে। সব দিক থেকেই মনে হচ্ছে যে মানে হাতের বাইরে চলে যাচ্ছে। রঘু ডাকাতের গল্প আপনারা সবাই জানেন। রঘু ডাকাত শুনেছিলাম যে কারোর বাড়িতে গেলে নাকি ডাকাতি করতে গেলে চিঠি দিয়ে যেত। তো মানে জানিয়ে যেত। তো ফাইল চুরির ঘটনাটা সেরকম আরকি আপনারা যেটা বলছেন আরকি। মানে জানিয়ে যাওয়া হলো যে আমি যাচ্ছি, ফাইল আনছি, ফাইল নিয়ে যাচ্ছি। তো যত এসব জিনিস পিছিয়ে যায় না, তত কিন্তু কি হয় এ তথ্য প্রমাণ জোগাড় করা আরো বেশি সহজ হয়ে যায়। কারণ ইডি মনে হচ্ছে এবার খুব মানে কি বলবো আটঘাট বেঁধেই নামছে এবং এর সমস্ত প্রভাবটা এসআইআর প্রক্রিয়া ক্রমাগত ডিলে হয়ে যাচ্ছে এবং যত ডিলে হচ্ছে ক্রমাগত আরো বেশি খাদের কিনারায় চলে যাচ্ছে শাসক দল এবং সেটাকে ফেস করতে গিয়ে কেমন জানি শাসক দল ন্যাজে গোবরে হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আমি লাস্ট কবে মানে আমার মনেই পড়ে না যে মুখ্যমন্ত্রীকে ওই কালো পোশাক মানে যেটা পরে উনি কালকে দাঁড়িয়েছিলেন ওই সামলা না কি বলে বঙ্কিমচন্দ্রের ভাষায়, তার সঙ্গে আরো অনেকে ওরকম পোশাক তারা আরো করতে পারেন কিনা, তো সবাই আইনজীবী কিনা আমি জানি না। একটা অদ্ভুত রকম একটা তারা প্রতিবাদ করছেন কালো পোশাক পরে এবং তারপর দিল্লির বুকে যে ঘটনা, তার আগে ধরুন আনন্দপুরের ঘটনা, মানুষগুলোকে রীতিমতো শিক্ষাভাবে তন্ত রোস্ট করা হলো আরকি। তারপরে রবিবারের যে কাকুলিয়ার ঘটনা যেটা গ্যাং ওয়ার হলো আরকি। মানে কলকাতা শহরেও গ্যাং ওয়ার হচ্ছে আরকি। একটা অদ্ভুত নৈরাজ্যের দিকে আমরা যাচ্ছি এবং যে নৈরাজ্য কিন্তু আল্টিমেটলি কিন্তু রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিচ্ছে। সব দিক থেকেই মনে হচ্ছে যে মানে হাতের বাইরে চলে যাচ্ছে। হাতের বাইরে চলে যাচ্ছে। শাসক দলের হাতের বাইরে চলে যাচ্ছে। এবং হাতের বাইরে চলে গিয়ে যেটা হচ্ছে তারা এমন কাজ করে ফেলছেন যেটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। দীর্ঘদিনের প্রাজ্ঞ সাংবাদিক আপনিও বলছেন যে রাজনৈতিক ভিত্তি তো দীর্ঘদিন করে এসছেন যে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতির। একদমই। হাতের বাইরে মানে এরকম অবস্থাটা বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে সময় হয়েছিল। তিনি যাই হাত দিচ্ছেন তাই সবকিছুই হাতের বাইরে চলে যাচ্ছে। সরকার সেটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। আ রাজধর্ম পালন করা যাচ্ছে না। প্রশাসনিক ভেদবুদ্ধি লোপ পাচ্ছে। এই ঘটনাগুলো ক্রমাগত হচ্ছে। মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটা উঠে যাচ্ছে, অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। এ এবং সত্যি আমার মনে হয় পলিটিক্যালি একটা বড় ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। একদিকে আমরা দেখলাম আইপ্যাক এর মামলায় আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্রাইসিস চলছে, তিনি জাতির হাত দিচ্ছেন সেটা নিয়ে তিনি রীতিমতো জড়িয়ে পড়ছেন কোথাও গিয়ে অতলান্তে। আমি বলবো যখন ইডির আইনজীবীরা তারা হলফনামা জমা দেওয়ার জন্য একটি সময় চাইলেন, ঠিক সেই সময় রক্তিমদা আমরা দেখলাম যে গতকাল একদম শেষ বেলায় নাকি রাজ্য হলফনামা জমা দিল। তাহলে কি ইচ্ছে করেই এই চালাকিটা করলো রাজ্য সরকারের আইনজীবী? একদমই একদমই ঠিক। আমার প্রশ্ন আমি একদম পরিষ্কার বলছি লড়াইটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে ইডির। আপনি বলুন এই সরকারটা ক্ষমতায় আসার পরে যে পরিমাণ টাকা তারা আইনজীবীদের পেছনে ব্যয় করেছেন, তারা বলেছেন যে এটা নাকি রাজ্যবাসীর স্বার্থে ব্যয় করেছেন। এটা আপনার আমার ট্যাক্সের টাকা এবং যে ব্যয়, এই অযাচিত ব্যয়, এই ব্যয়ের ফলে ইচ্ছা করলে এই টাকা দিয়ে কিন্তু ২-৪ টে সুপার স্পেশালিটি ভালো হাসপাতাল, সত্যিকারের অর্থে হাসপাতাল হতে পারত, ইউনিভার্সিটি হতে পারত, স্কুল হতে পারত। কিন্তু এই টাকাগুলো ব্যয় করা হয়েছে কি আমাদের স্বার্থে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠে আসছে। আমাদের স্বার্থে কি ওখানে লড়াইটা হচ্ছে? আইপ্যাক এর যে মামলা সেই মামলার সঙ্গে রাজ্যবাসীর কি সম্পর্ক? রাজ্যের আইনজীবী কেন যাচ্ছে? এটা কি সাধারণ মানুষের এর সঙ্গে কোনো জায়গা রয়েছে কি? আমার মনে হয় নেই। তো এই জায়গাটা আমাদের ভাবতে হবে। এবার ভাবার সময় এসছে যে আমার ট্যাক্সের টাকায় একটা কি বলবো? একটা অনৈতিক কাজকে বৈধতা দেওয়ার জন্য মামলায় জড়াচ্ছে রাজ্য সরকার। এই লড়াই আইপ্যাক করবে। আইপ্যাক লড়াই করবে। আমি বলবো সরকারের দায় নয়। এটা শাসক দলের দায়। ব্যক্তি মানুষ হিসেবে তো যিনি ফাইল নিয়ে গেলেন তার দায়ও আছে। না তিনি ফাইল নিয়ে গেলেন কেন? আমি যদি আপনার বাড়িতে কিছু রেখে তারপর আমি নিয়ে বেরোই তাহলে আপনি আমাকে বলবেন নাকি অন্য লোককে বলবেন নাকি যে আপনি নিয়ে যাচ্ছেন? দায়টা সবারই। দায়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারে না। যারা নেতৃস্থানীয় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে সবাই অস্বীকার করতে পারে না। দায়টা তাদেরও অবশ্যই দায়।
আমি বলবো রক্তিমদা রীতিমতো হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ইডির তদন্তে তিনি কোনো বাধা প্রদান করেননি। কয়লা কাণ্ডের তদন্তের সময় যেখানে তল্লাশি চলছিল সেখানে খুব অল্প সময় তিনি উপস্থিত ছিলেন। উল্টে তদন্তের নামে তৃণমূলের গোপন তথ্য চুরি করাই ছিল ইডির মুখ্য উদ্দেশ্য। এমনটাই পাল্টা অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী নিজে। ইডির তদন্তের আইনি বৈধতাই নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছে। এই অভিযোগ তিনি করছেন ভোটের আগে বিরোধী রাজ্যে হানা দেওয়া প্যাটার্নে পরিণত হয়ে গিয়েছে একটা তদন্তকারী সংস্থাগুলোর। এটাই তিনি হলফনামা উল্লেখ করছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস ভারতের সংবিধান মেনে একটি গণতান্ত্রিক দল। তার গোপনীয়তা কি আমি জানি না, বুঝতে পারছি না আমি তার কি পলিটিক্যাল ভোট। আশ্চর্য কথা, আপনি এত উন্নয়ন করেছেন, আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, আপনি যুবশ্রী, কন্যাশ্রী, পথশ্রী, আরো কি কি শ্রী ফ্রি সব দিয়েছেন, মানুষ আপনাকে সমর্থন করছে, আপনি আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার। তা আপনার ভয় কিসের? ফাইল নিয়ে যাক না, সমস্যা কি? আমার যদি কোনো পরিষ্কার জীবন থাকে, স্বচ্ছ জীবন থাকে, আমার ঘর থেকে কেউ একটা যদি ফাইল নিয়ে যায়, বা আমার ঘর থেকে কেউ যদি একটা হার্ড ডিস্ক নিয়ে চলে যায়, আমার ভয় কি? কিসের স্ট্র্যাটেজি? আমাকে তো মানুষ ভোটে যেতে হবে, আমি তো জানি মানুষ আমাকে ভোটে যেতে হবে, ভয়টা কিসের? স্ট্র্যাটেজি ছিল না। এটা 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 তো ঘুরিয়ে বলতে হবে যে তাহলে স্বচ্ছ স্ট্র্যাটেজি ছিল না হয়তো। আপনি গোপন করবেন কেন? আপনি গোপন করবেন কেন? আমার কাছে হচ্ছে গোপন করার মতো কি আছে এখানে? ওই সবাই তখন জিজ্ঞেস করছে ফাইলটাতে কি আছে, আপনি হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফাইলটাতে কি আছে? উনি যদি ফাইলটা খুলে দেখিয়ে দেন, দেখুন ফাইলের মধ্যে কিছু নেই। ফাইলটা আমি কিছু নাম টাম ঠিক করেছিলাম, সেগুলো আছে। আর কি হবে, তাতে কি যায় আসে? আর 2 মাস 3 মাস বাদে নির্বাচন হবে। কিসের স্ট্র্যাটেজি? আপনার স্ট্র্যাটেজি তো আপনি মানুষের উন্নয়ন করেছেন, আবার স্ট্র্যাটেজি কি? আপনি মানুষের কাছে যাবেন, গিয়ে ভোট চাইবেন? আপনার তো উন্নয়নের নিরিখ আছে, আপনি এত টাকা খরচ করেছেন, এত পশ্চিমবঙ্গে এত এত শিল্প এসছে, এত এত উন্নয়ন হয়েছে, এত রাস্তাঘাট হয়েছে, স্বাস্থ্য খাতে এত ব্যয় হয়েছে, এত মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছে, এত কন্যাশ্রী প্রকল্প হয়েছে, এত বাচ্চা মেয়েরা সাইকেল পেয়েছে। ভয় কিসের? কিসের ভয়? আর রক্তিমদা আমি বলবো যে রীতিমতো সূত্রের খবর, এদিন হলফনামায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন যে ইডির বাজেয়াপ্ত করা কোনো নথি নিয়েই আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র পার্টির কাজের সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল গোপন নথি এবং ইলেকট্রনিক গ্যাজেটস তিনি এনেছেন, কি বলবেন? কিছু জানেনই। আচ্ছা, যে বাড়ি থেকে এটা নেওয়া হয়েছে, বা যেখান থেকে নেওয়া হয়েছে, এটা কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? আরে আশ্চর্য কথা, আপনার হয়ে কাজ করে মানে, আপনার হয়ে কাজ করে তার মানে আপনি আপনার ঘরে, মানে ঘরের, আমি ধরে নিলাম ওটা গুরুত্বপূর্ণ জিনিস, স্যার আপনি সে এমন কি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি আপনার পার্টি অফিসে না রেখে অন্যের জিম্মায় দিয়ে দিচ্ছেন? ওটা তো আপনার পার্টি অফিস না। ইডি যদি আপনার পার্টি অফিস থেকে নিত, আপনি বলতে পারতেন আমার পার্টি বসে ঢুকে তছনছ করে র্যানসাক করে নিয়ে চলে গেছে, আপনি তখন বলতে পারতেন। আর কি এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি আপনার পার্টি অফিসে না রেখে অন্যের, মানে তার মানে আপনি পার্টি অফিসের পার্টির লোকদেরও বিশ্বাস করেন না? এর থেকে তো তাই দাঁড়ায়, আপনি আমার পার্টির লোকদের বিশ্বাস করেন না। ওনাদের কথা তো তাই, মানে আপনি যে সূত্রের তথ্য বললেন তাতে তাই দাঁড়াচ্ছে, তাই দাঁড়াচ্ছে, আমার কথা না। আপনি যে কথাটা বললেন, আরে বাবা, উনি কি নিয়েছেন সেটা উনি জনসমক্ষে আনুন না। কি এমন গোপনীয় ব্যাপার, কি এমন হাতি ঘোড়া আছে যে উনি জনসমক্ষে আনতে পারছেন না? সেটাই তো বড় প্রশ্ন, সেটা তো সাধারণ মানুষ জানতে চাইছেন, আমিও জানতে চাইছি কি আছে ওর মধ্যে। আরে বাবা, ঝুলির বেড়ালটা না বার করলে আমি কি করে বুঝবো বেড়ালের রং কালো না লাল? বেড়ালটা তো ওনাকে বার করতে হবে, বেড়ালটা তো উনি নিয়ে গেছেন, আমি কি করে বলবো? আমার হাতের মুঠোয় যদি আমি একটা মুঠো করে বলি আমার হাতের মুঠে একটা মশা আছে, প্রমাণ করার দায়িত্ব কার? আমার। যে আমি দাবি করছি আমার হাতের মুঠে একটা মশা আছে, অন্য লোক কেন প্রমাণ করতে যাবে? পঞ্চনামায় উল্লেখ করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যে ইডির বাজেয়াপ্ত করা নথিপত্র নিয়ে গেছেন তা পঞ্চনামায় উল্লেখ করা হয়নি, এবং তিনি যে তদন্তে বাধা দিয়েছেন তা হলফনামায় অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে যেখানে তল্লাশি চলছিল সেখানে তিনি অল্প সময়ের জন্য ছিলেন, তদন্তের সময় ইডির কোনো তথ্যই তিনি নিয়ে আসেননি। সে তো ইডি বলতে পারবে, ইডি যখন বলছে নিয়ে এসছে তা নিয়ে এসছে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি দেখেছেন সাংবাদিকরা? আমরাও দেখলাম মুখ্যমন্ত্রী সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরোলেন এবং ফোন ছিল মুখ্যমন্ত্রীর কাছে, হার্ড ডিস্ক ছিল। দেখেছেন তো, দেখালেন তো, আপনাদেরকে বললেন যে এগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো তখন আপনারা বললেন না কেন যেগুলোর মধ্যে কি আছে আপনি নিয়ে যাচ্ছেন? এগুলো দেখান কি এমন জিনিস। জিজ্ঞেস করা হলে তিনি বললেন সেগুলো বিজেপির অফিসে গিয়ে
কেন বিজেপির অফিসে পাওয়া গেল? আপনার অফিসে আপনার লোকের কাছ থেকে বিজেপির অফিসে গিয়ে জিজ্ঞেস করবে কেন? আশ্চর্য কাণ্ড তো। আমার বাড়িতে কোনো ফাইল পাওয়া গেলে আমি সেটা কি বলবো আমার ফাইলের মধ্যে কি আছে সেটা আমার পাশের বাড়ির লোককে জিজ্ঞেস করুন? এটা কখনো হয়? সাংবাদিকরা যখন জিজ্ঞেস করা হয় যে আমাকে যদি অ্যাকিউজ করা হয় আমাকে প্রমাণ করতে হবে আমি ঠিক, আমি সত্যি, আমি ঠিক। তাহলে আমাকে যদি অ্যাকিউজ করে ইডি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে তো যে আমি ঠিক কি ভুল। ইডি তো বলবে ইডির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়লা চুরির টাকা যে প্রতীক জৈনের কাছে গেছে তা আইনগতভাবে প্রমাণ করতেই পারেনি ইডি, এবং মূলত তৃণমূল কংগ্রেসের গোপন নথি চুরি করতে গিয়েছিল। আমার বারবার একটা প্রশ্ন, কি এমন গোপন নথি রে বাবা? তৃণমূল কি রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত নাকি যে তাদের গোপন নথি থাকতে হবে? তা তো নয়। তৃণমূল একটা গণতান্ত্রিক দল, তারা ভারতবর্ষের সংবিধান মেনে রাজনীতি করে। তো তাদের কাছে কি গোপনীয় এমন জিনিস থাকবে, কি এমন স্ট্র্যাটেজি থাকবে যে তাদের সেটা যাবে ইডি যাবে গিয়ে চুরি করতে, চুরি করবো সিজ করতে যাবে? তৃণমূলের বিরুদ্ধে কোনো তো রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ নেই, আছে কি? ডাবল ইঞ্জিন সরকার যে রাজ্যেই নেই, বিজেপি ছাড়া যে সমস্ত রাজ্য চলছে সেখানে বিজেপি এরকম আরে কোথায় গেছে? কার কার ওখানে গিয়ে নিয়ে এসছে? সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো জায়গায় গিয়ে এরকম নিয়ে এসছে? আর এই যে নিয়ে আসার কথা বলা হচ্ছে, কোথায় বলা হয়েছে? আমি বলছি এর আগে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন কেউ কি এরকম দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ফাইল নিয়ে, আমাদের ফাইল, আমাদের দলীয় ফাইল নিয়ে চলে গেছে? কেউ বলেছে? হেমন্ত সোরেন বা ধরুন গিয়ে অরবিন্দ কেজরিওয়াল, তারা কি কেউ এরকম বলেছে আমাদের দলীয় ফাইল নিয়ে চলে গেছে? কিন্তু বলেনি, উনি বলছেন। তো দলীয় ফাইলের মধ্যে কি আছে সেটা রাজ্যবাসী জানতে চায়, আমরা সবাই জানতে চাই, আপনারাও জানতে চান। সেটাই হোক না, প্রমাণ হয়ে যাক। এইটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? রক্তিমদা, এই যে আজকে শুনানি পিছিয়ে গেল, এতে কৌশলগতভাবে লাভটা কার হলো, ইডির না রাজ্য সরকার? এটা লাভ হলো কার, ক্ষতি হলো কার বলতে পারি? ক্ষতি হলো পশ্চিমবঙ্গের মানুষের। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে আছে কবে ভোটটা দেবে। তো এইসব গন্ডগোলের কারণে যদি ভোটটা পিছিয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গকে নতুন করে আবার ভোট করানোর যে প্রক্রিয়া সেগুলো করতে আবার সময় লাগবে। তো আমরা না এই ইডি, তারপর কি বলে শাসক দল তৃণমূল কংগ্রেস, কয়লা চুরি, দুর্নীতি এসবের মধ্যে পড়ে গিয়ে না পশ্চিমবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা সেগুলো কোথায় ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং মানুষ যেটা চাইছে মানুষ সেটা পাচ্ছে না খুব স্বাভাবিকভাবে। তো এখানে সত্যি কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি রাজ্য ছেড়ে ওখানে গিয়ে বসে আছেন। এটা তো রাজ্যের পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তারপর তিনি যেসব হুমকিপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূল। আহ এটা নিয়েও মামলা করতে পারে। এটাও মানুষ জানতে চায় যে কি হয়েছিল সেদিন। আমার তো জানা দরকার কি হয়েছিল সেটা, যে আসলে কে কাকে হুমকি দিয়েছে সেটা জানা দরকার, যে কোনো হুমকি দেওয়া যায় কিনা। তো হুমকি তো এর আগে খোদ মুখ্যমন্ত্রী দিয়েছেন, এখানে এসআইআর করতে দেবেন না, কিন্তু বলেছেন এখানে এসআইআর করতে দেবেন না। তিনি কেন, তার শাসক দলের অনেক নেতা মন্ত্রী বিভিন্ন সময় বলেছেন এসআইআর করতে দেবেন না। তার সব একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা কিছু বছর পর পর হয়, সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন বিএলও মারা গেছে, এখন এই মারা গেছে, সারা রাজ্য, সারা ভারতবর্ষের 12টা স্টেটে এসআইআর হচ্ছে, কোথাও তো এসব কিছু শোনা যাচ্ছে না। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গে মনে হচ্ছে একটা যুদ্ধং দিয়েই মনোভাব হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে সংবিধান মেনে কেন্দ্রীয় সরকারের কোনো কিছু করা বা সংবিধান মেনে কোনো একটা স্বশাসিত সংস্থা যদি কিছু করতে যায়, তখনই দেখছি রাজ্য সরকার একটা যুদ্ধং দিয়েই মনোভাবে সামনে চলে আসে। এটা তো বুঝতে হবে কোনটা স্টেটের পাওয়ার, কোনটা স্টেটের বাইরে মানে কেন্দ্রীয় সরকারের পাওয়ার, কোনটা সংবিধানের সম্মত পাওয়ার, সেটা তো বুঝতে হবে। সেই জায়গা থেকে জোর করে বলা হচ্ছে আমরা এটা করতে হবে, তাহলে কে করবে? এসে একটা রাজ্য সরকার করে দিয়ে ওদের হাতে তুলে দেবে? এটা কি কোনো হয়? এটা কোনোদিন হয়েছে কোথাও? এই যুদ্ধ নিয়ে এই মনোভাব কেন? তল্লাশির পদ্ধতি কি ভুল ছিল রক্তিমদা? এই অভিযোগ কি ইডির তদন্তকে দুর্বল করে দিচ্ছে? কোথায় কি বলছিল? ইডি তল্লাশি পদ্ধতি যেরকম ভাবে তল্লাশি করে, ইডি সেভাবেই তল্লাশি করেছে। ইডি সেভাবেই তল্লাশি করেছে, তল্লাশি পদ্ধতি করে। আমার কথা হচ্ছে যে এর আগে যখন কেন্দ্রীয় সংস্থাগুলো যখন উনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তো উনি তো সিবিআই কেলেঙ্কারির দাবি করতেন। আজকে হঠাৎ কি মনে হলো, ওনার মনে হলো যে এই সংস্থাগুলো উল্টো পথে চালিত হচ্ছে, তল্লাশি ভুল ছিল, এ ছিল ভুল ছিল, সেটা কোর্টে প্রমাণ হবে। তল্লাশি ভুল ছিল, কোর্টে যদি সিবিআই
ইডি যদি তল্লাশি ভুল করে থাকে, ইডি যদি কোনো ইচ্ছাকৃত কাজ করে থাকে, তাহলে কোর্ট তাকে ভৎসনা করবে, কোর্ট তো খোলা আছে তার জন্য। উনি একবারই এত কথা বলছেন কেন? কোর্টের উপর আস্থা রাখুন, সংবিধানের উপর আস্থা রাখুন। উনি সবাইকে পার্টি করে ফেলছেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। কখনো কখনো জনগণকেও পার্টি করে ফেলছেন, এটাই হচ্ছে সমস্যা। রক্তিমদা, একটা প্রশ্ন তো করতেই হয় যে আহ, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ ছিল এবং তিনি যেমনটা বলছেন যে তিনি অনুমতি নিয়েই গিয়েছিলেন, তাহলে অনুমতি নিয়েই তিনি যদি সত্যি ফাইল নিয়ে থাকেন ইডির তদন্তের মধ্যে, তাহলে উনি কার অনুমতি নেই? ইডির অফিসারদেরকে তিনি অবগত করেই সেদিকে গিয়েছিলেন তদন্তে। উনি অনুমতি নিয়ে গেছেন, তাহলে ইডি তার বিরুদ্ধে কেন গেল? ইডি কেন বললো? আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন কোনো ভারতবর্ষের কোনো জায়গায় এরকম ইডি অভিযান করছে, সেখানে কোনো মুখ্যমন্ত্রী চলে গেছে? দেখেছেন কোথাও? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। এটা কোনোদিন হয়েছে? প্রতীক জৈন কে? তিনি সরকার, মানে কেন্দ্রীয় সরকারের কোনো কি বলি, রাজ্য সরকারের কোনো পদমর্যাদাকারী লোক নাকি? পদমর্যাদায় আছেন তিনি? কোনো কিছুতে আছেন কি? তিনি কি এই স্টেটের সঙ্গে কোনোভাবে যুক্ত, যে তাকে আপনি ইয়ে করতে গেছেন, মানে সহানুভূতি দেখাতে গেছেন বা whereabouts করতে গেছেন? কে প্রতীক জৈন? সে আপনার দলের হয়ে কাজ করে, ঠিক আছে, ভালো কথা। আপনি দলীয়ভাবে যেতে পারতেন, বা আপনার দলের কাউকে পাঠাতে পারতেন। আপনি নিজে চলে গেলেন, এটা কিরকম ব্যাপার হলো? মানুষ জানতে চাইছে, এবং তারপর যে ঘটনাগুলো গুলো, এই ঘটনা মানুষ জানতে চাইছে কি আছে ফাইলের মধ্যে। এই প্রশ্ন তো বারবার আসছে। একেবারে। আমি আমি বলবো রক্তিমদা, এবারে আমি শেষ দুটো প্রশ্নে আসবো যে অ্যাজিটেশন করলে দিমাগ খারাপ করে দিতাম। বঙ্গভবনে গিয়েই পুলিশের ওপরে চড়াও হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন, আপনারা আমাকে দেখে পালাচ্ছেন কেন? যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার এসেছে, আমরাও কোনো বিক্ষোভ দেখাতে আসিনি, বিক্ষোভ দেখালে আপনাদের মাথা খারাপ করে দিতাম। যদি আমাদের সঙ্গে আপনারা এমন করেন, আমরাও জানি কি করতে হবে। এরা কি রাস্তায় থাকবে? যেখানে ওরা আছে সেখানেই আপনারা বিরক্ত করছেন, কি বলবেন? আমার মনে হচ্ছে উফ, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে মানুষ পালিয়ে যাবেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এর আগে নাকি আমাদের আর্মিও পালিয়ে গেছিল ব্রিগেড, ওই ইয়ে থেকে, গড়ের মাঠ থেকে। উনি কি, যে ওনাকে দেখে সবাই পালিয়ে যাবে? উনি কি গব্বর সিং নাকি, যে ওনাকে দেখলে সবাই পালিয়ে যাবে? এটা কি ধরনের কথাবার্তা? উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী। তো ওনাকে দেখে পালিয়ে যাবো কেন আমি? আর দিল্লি পুলিশই বা কেন পালিয়ে যাবে? দিল্লি পুলিশ হচ্ছে তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেয়। কালকে দিল্লি পুলিশ থেকে বলেছে তারা সেই নিরাপত্তা দিতে গেছে। পালিয়ে যাওয়ার প্রশ্ন আসছে? আমি খালি, মানে যেখানেই যাচ্ছে একটা সংঘাত তৈরি হয়ে যাচ্ছে। সংঘাতের বাতাবরণটা কেন? এর আগে আর্মির সঙ্গে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হলো, এখন দিল্লি পুলিশের সঙ্গে। আরে ভাই, আমরা তো আফটার অল একটা আহ, মানে দেশে বাস করি, দেশটার নাম ভারত, এটা ভুলে গেলে তো চলবে না। এখানে এই সংঘাতের রাজনীতিটা কেন? কেন পালিয়ে যাবে? আর পালিয়ে যাওয়ার কি আছে? উনি কয়েকজন মহিলাকে নিয়ে গেছেন, যারা হয়তো এসআইআর এ যাদের নাম তোলেনি, তাদের কথা বলতে গেছেন, খুব ভালো কথা, নিতেই পারে, ওনার সেই অধিকার আছে। ওনার দলের পক্ষ থেকে নিয়ে গেছেন, খুব ভালো কথা। তো তারা ওখানে গিয়ে কি করবে, যার জন্য মানে কি ঘটনা ঘটবে যার জন্য দিল্লি পুলিশ, বা তারা কি ঘটাচ্ছে যা দেখে দিল্লি পুলিশ ভয় পালিয়ে যাচ্ছে? তাহলে তো নিরস্ত্র মানুষ, তারা তো অস্ত্রফস্ত্র নিয়ে গিয়ে বিক্ষোভ করছে না ওখানে, তারা নিরস্ত্র, তাদের দিল্লি পুলিশ পালিয়ে যাবে কেন? কি আর, মানে কেন উনি বললেন, কেন বলেন মাঝে মাঝে, আমি এটা বুঝতে পারি না। মানে আমি খুব ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ, আমার এই মাথায় এটা আসে না। আমি আমি আপনার কাছে জানতে চাইবো যে রীতিমতো দিল্লি গেলেন রাত 1:40 বিমানে, রাজ্য পুলিশের 22 জনের টিম, এটা এটা ঠিক কিভাবে দেখছেন? ফেডারেল আমরা কি ফেডারেল স্ট্রাকচার মানি? এটা প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গে বাম আমল থেকেই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ভারতের ভেতরে আর একটা স্টেট, এখানে সবসময় আমরা কেন্দ্র বিরোধিতা করে এগিয়েছি, বর্তমান সরকারও তার বাইরে নয়। আমাদের এখানে আলাদা একটা লোগো আছে অশোক স্তম্ভের পাশাপাশি, আমাদের এখানে একটা রাজ্য সঙ্গীত আছে। তো উনি ঠিক করেছেন যে ওখানে বঙ্গভবনে নিরাপত্তা দেওয়ার কথা দিল্লি পুলিশের, সেই বঙ্গভবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যারা গেছেন, তার জন্য উনি এখান থেকে পুলিশ নিয়ে গিয়ে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি জানি না, সবই করা যায়, এটা করা যায়। এরপর হয়তো উনি হয়তো ধরো ধরো এরকম একটা হতেই পারে, উনি হয়তো সীমান্তে কোথাও চলে গেলেন, সেখানে তো আর পুলিশ ঢুকতে পারবে না। উনি হয়তো এখান থেকে একটা নতুন আর্মি ফর্ম করতে পারেন, যে সে আর্মিকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে দিতে পারেন। আমি জানি না এটা হোয়ার অ্যাবাউটস, আমি হয় কিনা সংবিধানে এসব কিছু লেখা আছে কিনা আমার অন্তত জানা নেই, বোঝা নেই যে এরকম ভাবে হতে পারে কিনা।
কারণ দিল্লি পুলিশের তার নিরাপত্তা দেওয়ার কথা। কেউ যদি অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসে তাকে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ নিরাপত্তা দেয়। তেমনি এখান থেকে কেউ ওখানে গেলে তাদের দিল্লি পুলিশ বা যে স্টেটে যাবে সেই স্টেটের পুলিশ নেবে। একটা নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়ে আমি জানি না এটা ফেডারেল স্ট্রাকচারে হয় কিনা। একদমই আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। খুবই এই সময়ের খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন। হুমায়ুন কবির প্রসঙ্গে আমি রক্তিমদা জানতে চাইবো ঠিক হচ্ছেটা কি? আহ আমি খুব আশান্বিত হয়েছি হুমায়ুন কবিরের প্রতি। উনি সেদিনকে যে সমাবেশ করেছেন সেই সমাবেশে উনি আহ, অনেক দেরিতে হলেও উনি বুঝতে পেরেছেন এবং উনি বলেছেন আমি হিন্দু ভাই বোনদের কাছে মা বোনদের কাছে ক্ষমা চাইছি, আমার এই কথাটা বলা উচিত হয়নি। সত্যি তো উনি একজন রাজনৈতিক নেতা, এটা ওনার বলা সাজে না। এবং উনি নিজেও বলেন অসাম্প্রদায়িক রাজনীতি করেন, তার দলটা অসাম্প্রদায়িক। আহ, নিশ্চয়ই এটা উনি বলেছেন, কিন্তু আমার সেই সঙ্গে সঙ্গে ওনার কাছে আমার দাবি যে আপনি যদি সত্যি অসাম্প্রদায়িক রাজনীতি করে থাকেন তাহলে আপনি যে নামে মসজিদটা করছেন সেই নামটায় মসজিদ, সেই নামটা বাদ দিন দয়া করে। কারণ ওই নামের সঙ্গে উনি একজন মানে ওই নামের সঙ্গে তৎকালীন যারা এখানে শাসকরা ছিল তারা কিন্তু ওই নামের যে বাবর তার সঙ্গে কিন্তু তারা যুদ্ধ করেছে। সুতরাং বাবর বাংলায় তার কোনো স্থান নেই। বাবরের নামটা বাদ দিয়ে আপনি মুর্শিদাবাদের কোনো বিখ্যাত মানুষের, মুসলিম মানুষের নাম দিন, কিংবা হাজী মোহাম্মদ মহসিনের নামে মসজিদ করুন। আর আপনি তো বলেছেন শুধু মসজিদ করবেন না, ওখানে হাসপাতাল করবেন। তাহলে মুর্শিদাবাদ জেলা যাকে নিয়ে গর্ব করে, বাংলা যাকে নিয়ে গর্ব করে, মহারাজ জেলা শশাঙ্ক, আপনি শশাঙ্কের নামে হাসপাতাল করুন, ঘোষণা দিন। তাহলে আপনি যে একজন সত্যিকারের অসাম্প্রদায়িক মানুষ, আপনি হিন্দু মুসলিমের মিলন চান, আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়ে যাবে। আপনি সেটা করুন, তাহলে মানুষ দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবেন। আমি হিন্দুত্ববাদী মানুষ হিসাবে, একজন হিন্দুত্ববাদী হিসাবে আমি আপনাকে সমর্থন করব যে হ্যাঁ, একজন মানুষকে পাওয়া গেল এই বাজারেও যিনি কিন্তু ধর্মের উপরে উঠে গিয়ে। হুমায়ুন কবিরকে সমর্থন করবেন? এ তো একদম বিতর্কিত কথা হয়ে যাচ্ছে। অবশ্যই সমর্থন করব। উনি যদি এই কাজ করতে পারেন, উনি যদি ওই মসজিদের নাম বাবরি মসজিদের জায়গা থেকে ফেলে দিয়ে ওখানে উনি হাজী মোহাম্মদ মহসিনের নামে করেন, আমি সমর্থন করব। উনি যে হাসপাতাল করবেন সেই হাসপাতাল আমাদের মহারাজ জিরাজ শশাঙ্কের নামে করেন, আমি অবশ্যই তাকে সমর্থন করব। যে উনি তাহলে হিন্দু মুসলিম মিলনের একটা নতুন অগ্রদূত হিসেবে সামনে আসবেন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ, আমি শুধু নয়, অনেক মানুষ আশীর্বাদ করবেন। আমরা দেখতে পাবো, আমরা তো আমি যেমন ভাবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, সেরকম ভাবে উনিও আমার শ্রদ্ধার প্রাপ্ত হবে যদি উনি এই কাজটা করেন। দেখুন, একজন রাজনৈতিক নেতা, ওনাকে প্রমাণ করার দায়িত্ব, ওনার নিজের প্রমাণ করার দায়িত্ব উনি কতখানি অসাম্প্রদায়িক, উনি সেটা করুন। শুধু শুধু তৃণমূল বিরোধিতা করে বলে আর হিন্দুদের কাছে একটু হাত জোর করে ক্ষমা চেয়ে আর সব দোষ মমতা ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি কিন্তু ওনার দায় এড়াতে পারেন না। উনি দায় এড়াতে পারবেন তখনই যদি উনি এই কথাগুলো বলেন, তখনই কিন্তু উনি দায় এড়াতে পারবেন। তখনই আমি বুঝবো যে উনি সত্যি সত্যি বাঙালির কথা বলছেন, সম্প্রদায় থেকে। সম্প্রদায় থেকে উপরে উঠে, ধর্মের থেকে উপরে উঠে এ কাজ যদি উনি করতে পারেন। অর্থাৎ আমি চাই, আমি যেমন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গাই, উনি ওই গানটা গান না। উনি কেন, ওনার মতো মানুষগুলো গান, কিন্তু ওদের মুখ থেকে তো কখনো আমি এই গানগুলো শুনি না। সেজন্য আমি একটু আশাবাদী হয়েছি, যদি উনি এই গানটা গান তাহলে আমিও বুক ফুলিয়ে বলতে পারবো। বা যারা বলেন টলেন যে এরা গায় না, আমিও তো বলি যে এরা গায় না। তো সেটা আসবে সামনে, খুব ভালো হবে, বাংলার মানুষের উপকার হবে।